বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী, কোভিড-19 কারণে আজ আমরা প্রত্যেকেই স্কুলে যাইতে পারছি না, অনেকটা ঘরবন্দি। তো আমাদের ওই দিকটা বিবেচনা করে স্কুলের কার্যক্রম কিছুটা হলেও চালু রাখার জন্য আমরা আজ এই অনলাইন ক্লাস নিচ্ছি। যদি তোমরা এর থেকে কোনো কিছু উপকৃত হও তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ আবারও এসেছি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক অবস্থার বিবরণী আমরা মূলত একটা বছরের জন্য করি, জানুয়ারি থেকে ডিসেম্বর অথবা জুলাই থেকে জুন পর্যন্ত, যে কোনো একটা সময় ধরে আমরা আর্থিক অবস্থার বিবরণী করি। আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা তিনটা জিনিস বা ফলাফল নির্ণয় করার জন্য এটা করা হয়। প্রথমত হচ্ছে মোট মুনাফা নির্ণয়, দ্বিতীয়ত হচ্ছে নিট মুনাফা নির্ণয়, এবং আর্থিক অবস্থার বিবরণীতে করি আমরা কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় আছে, মালিক কত টাকা ব্যবসায় পাবে সেটা দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, তো আজ আমরা করব কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয়। কারণ আমরা আগের দিন করছি কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়, সেটা আমরা আগের ক্লাসে শিখছি। আজ আমরা শিখব কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, নিট মুনাফা নির্ণয় করার জন্য আমরা আমাদের অঙ্কের সমস্যা থেকে একটা অঙ্ক নিয়েছি, এর থেকে আমরা সমাধানটা করার চেষ্টা করব। আমরা আগে করেছি মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মোট মুনাফা নির্ণয়। মোট মুনাফা নির্ণয়, মোট মুনাফা আমরা বিশদ আয় বিবরণী প্রথমেই বসাবো। এখানে আগে লিখে নেব বিবরণ, টাকা টাকা টাকা, এবং উপরে আমরা আমাদের অঙ্কের যার ব্যবসাটা থাকবে তার নামটা লিখবো, বিশদ আয় বিবরণী, এবং যে সময়টা এখানে উল্লেখ থাকবে সেই সময়টা লিখবো। এখানে দেয়া আছে 2015 সালের 31 ডিসেম্বর, আমরা লিখবো 2015 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। তারপরে বিবরণ টাকা টাকা টাকা, তিনটা ঘর রাখছি। আমরা একটা সমন্বয় করব, মূল টাকা বসাবো, যোগ বিয়োগ করার পরে এই ঘরে দিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা অঙ্কটা করে নিব। আমাদের এই সমস্যায় কি দেয়া আছে? এখানে দেয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, উত্তোলন মূলধন 1,23,000 টাকা, 1,95,000 টাকা, অফিস সরঞ্জাম 75,000 টাকা, ঋণ 40,000 টাকা, কমিশন 1500 টাকা, 2000 টাকা, বিজ্ঞাপন 5 বছরের জন্য, বেতন 10 মাস 20,000 টাকা, মজুরি 10,000 টাকা, আমদানি শুল্ক 5,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, ক্রয় বিক্রয় 1,90,000, 3,50,500 টাকা, ফেরত 4,000 টাকা, 3,000 টাকা, ঋণের সুদ 500 টাকা, দেনাদার 15,000 টাকা। এবার আমরা আমাদের সমন্বয়ে কি বাকি আছে, অর্থাৎ ওই বছর শেষে কি বাকি আছে সেটা এখানে দিয়ে দিয়েছে। সমাপনী উৎপন্ন 25,000 টাকা এবং এর বাজার মূল্য 30,000 টাকা। স্থায়ী সম্পদের উপর 10% অবস্থায় আমরা সমন্বয় করে যেখানে যার সাথে সম্পর্ক সেইখানে একটা দাগ দেব। আমাদের বলছে কি স্থায়ী সম্পদের উপর, স্থায়ী সম্পদ আছে অফিস সরঞ্জাম, আর আছে আসবাবপত্র, আর নাই, আর আছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য দেয়া আছে, এই বিজ্ঞাপন খরচে দাগ দিব, বেতনে দাগ দিব। আর আমাদের ঋণ দেয়া আছে 5%, এইখানে দাগ দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা যেগুলো দাগ দিছি এগুলো আমরা প্রথম ঘরে বা ইনার কলামে রাখবো এবং বাকিটা মাঝখানের ঘরে বসাবো। আগে আমরা বসাই নিই। আমরা জানি নিট মুনাফা নির্ণয় করতে হলে প্রথম
আসে আমাদের মোট মুনাফা। মোট মুনাফা, মোট মুনাফা, মোট মুনাফা দেয়া আছে 1,50,000 টাকা, 2,50,000 টাকা নিয়ে নিলাম। এবার আমরা দেখব বাদ পরিচালন ব্যয় সমূহ। বাদ পরিচালন ব্যয় সমূহ। এবার আসবে আমাদের যোগ অন্যান্য আয় সমূহ। যোগ অন্যান্য আয় সমূহ। তারপরে বাদ যাবে অন্যান্য ব্যয় সমূহ। আয় সমূহ, ব্যয় সমূহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগে করছিলাম বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ে সকল প্রত্যক্ষ খরচ আসবে, সকল প্রত্যক্ষ খরচ আসবে এবং পরিচালন ব্যয়তে আসবে সকল পরোক্ষ খরচ সমূহ। পরিচালন ব্যয়তে আসবে সকল পরোক্ষ ব্যয় সমূহ এবং অন্যান্য আয়তে আসবে সকল প্রাপ্তি সমূহ, যেমন সুদ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, এগুলো। আর অন্যান্য ব্যয়তে আসবে সকল পরোক্ষ খরচ সমূহ, যেমন প্রদত্ত সুদ, প্রদত্ত কমিশন, শিক্ষানবিশ ভাতা, এগুলো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেগুলো আগে আমরা অঙ্কগুলো বসাই নিই এখানে। প্রথমে দেওয়া আছে প্রারম্ভিক উৎপন্ন। প্রারম্ভিক উৎপন্ন আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় যায়, এটা এখানে আসবে না। তাহলে এটা চলে গেল। উত্তোলন মূলধন, এটা যাবে মালিকানা সত্ত্বের ভিতরে, এটাও আসবে না। অফিস সরঞ্জাম, এটা যাবে স্থায়ী সম্পদের ভিতরে, এটাও আসবে না। 5% ঋণ 40,000 টাকা, এটাও আসবে না। কমিশন আছে, কমিশন, প্রদত্ত কমিশন আর প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন 2,000 টাকা। প্রদত্ত কমিশন আসবে 1,500 টাকা। কমিশন 1,500 টাকা। পরের আছে বিজ্ঞাপন 5 বছরের জন্য। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের দাগ দেয়া আছে, এজন্য প্রথমবারে লিখব বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত টাকা? 6,500 টাকা। 6,500 টাকা। তারপরে আসছে বেতন, এটা আমাদের পরোক্ষ খরচ, পরিচালন ব্যয়। বেতন 20,000 টাকা। তারপরে দেয়া আছে মজুরি, এটা আমাদের প্রত্যক্ষ খরচ, এটা আমাদের এখানে আসবে না। আমদানি শুল্ক, এটাও প্রত্যক্ষ খরচ, এটাও এখানে আসবে না। আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ, এটাও আসবে না এখানে। ক্রয় বিক্রয়, এটা বিক্রয়তে যাবে আর বিক্রিত পণ্যের ব্যয়তে যাবে, তাহলে এটাও আসবে না। তারপরে আপনি কি ফেরত, ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, এটাও আসবে না। ঋণের সুদ, এটা হচ্ছে ব্যয়ের দিকে আছে, অর্থাৎ অন্যান্য ব্যয়তে পড়বে ঋণের সুদ। ঋণের সুদ, ঋণের সুদ 500 টাকা। তারপরে দেয়া আছে কি কেনাদার, এটা আমাদের চলতি সম্পদে যাবে, এটা আমাদের এখানে বলবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের বিষয়গুলো সব বসালাম, কোন কোন আইটেমগুলো আমাদের পরিচালন ব্যয়তে আসবে। এবার আমরা যাব সমন্বয়তে। সমন্বয়ের প্রথমে কি আছে? সমাপনী উৎপন্ন 25,000 টাকা, বাজার মূল্য 30,000 টাকা। এর থেকে আমাদের কমটা আসবে, কিন্তু প্রিয় শিক্ষার্থী, সমাপনী উৎপন্ন আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিই এবং চলতি সম্পদে বসাই, তাহলে ওটা আমাদের এখানে আসবে না। এবার আমরা স্থায়ী সম্পদের উপর 10% অবশ্যই করতে হবে। আমাদের এখানে স্থায়ী সম্পদ কি আছে? অফিস সরঞ্জাম আছে 75,000 টাকা, এর থেকে 10% অবশ্যই আসবে। সম্পদ থেকে বাদ গেলে আসবে পরিচালন ব্যয় থেকে। তাহলে দেখো অফিস স্থায়ী সম্পদের অবস্থায়
স্থায়ী সম্পদের অপচয়। প্রথম আছে কি অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম আছে ৭৫,০০০ টাকা, এইটা 10% হবে ৭,৫০০ টাকা। তারপরে আছে প্রিয় শিক্ষার্থী আসবাবপত্র, আসবাবপত্র আছে ৮০,০০০ টাকা, তাহলে ৮০,০০০ টাকা 10% হবে ৮,০০০ টাকা, তাহলে আসবাবপত্র ৮,০০০ টাকা। দুইটা যোগ দিলে হবে ২৮ ১৫,৫০০ টাকা, ১৫,৫০০ টাকা। তাহলে আমাদের ওটা হয়ে গেল। এবার আর বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের অঙ্ক করি 1 বছরের, কিন্তু আমাদের দেয়া আছে কয় বছরের? 5 বছরের। তাহলে আমাদের অবশ্যই 4 বছরের পরবর্তী বছরের সম্পদ হিসাবে থাকবে এবং 1 বছরের টাকা খরচ হবে। তাহলে আমরা বাদ দেব 1 বছরের। তাহলে আমরা লিখব বাদ বিলম্বিত বিজ্ঞাপন, বাদ বিলম্বিত বিজ্ঞাপন। আমরা এখানে নোট আকারে দেখাই দিতে পারি। দেয়া আছে ৬৫০০ টাকা, ৬৫০০ টাকা। আমরা 5 বছরের দেয়া আছে, 5 দিয়ে ভাগ করব, 4 বছরের বাদ যাবে, তাহলে 4 দিয়ে গুণ করব। তাহলে 5 65 ভাগ দিলে হবে 5 তারিখ 65 1300 টাকা, 4 দিয়ে গুণ করলে হবে 5200 টাকা, 4 5200 টাকা। তাহলে বাদ দিব, তাহলে 0 0 5 থেকে 2 বাদ দিলে 3, 6 থেকে 5 বাদ দিলে 1। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের একটা পরিচালন ব্যয় থেকে বাদ দিলাম। এবার আমাদের অনেক সম্পদে যে বলবে বিলম্বিত বিজ্ঞাপন বলে ৫,২০০ টাকা। তা আমাদের আজকের বিষয়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণী নাই, তাহলে ওটা আমাদের আর দরকার নাই। পরবর্তীতে কি আসছে? এখানে আসছে বেতন 10 মাস 20,০০০ টাকা। বেতন দেয়া আছে 10 মাস 20,০০০ টাকা। আমাদের এখানে অঙ্ক করি আমরা কত দিনে? 12 মাসে, অর্থাৎ 1 বছরে। দেয়া আছে 10 মাস, তাহলে কম দেয়া আছে না বেশি দেয়া আছে? অবশ্যই 10 মাস দেয়া আছে, তাহলে 2 মাসের কম দেয়া আছে। এই 2 মাস আমরা কি করব? এর সাথে বকেয়া করব, লিখব যোগ বকেয়া বেতন, যোগ বকেয়া বেতন। এখানে আছে 20,০০০ টাকা গুণিত 2 ভাগ দেয়া আছে 10 মাসে, তাহলে 20,০০০ এর 10 দিয়ে ভাগ করলে হয় 2,০০০ টাকা, 2 দিয়ে গুণ করলে হবে কত? 4,০০০ টাকা। তাহলে 4,০০০ টাকা আমাদের বকেয়া আছে। বকেয়া, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সবসময় বকেয়া গুলো যোগ করব, অগ্রিম গুলো বাদ দিব, সুদ গুলো যোগ করব। তাহলে বকেয়া 4,০০০, 20,০০০ আর 4,০০০ 24,০০০। এখান থেকে এটা যোগ দিলাম, অর্থাৎ আমরা এখনো 4,০০০ টাকা দিতে পারি নাই, এটা আমরা দায় আছে, আমরা তাদের কাছে দায়বদ্ধ আছি। তাহলে এটা আমাদের এখান থেকে যোগ হবে, আবার চলতি দায়তে যেয়ে বলবো। চলতি দায় আমাদের অঙ্কে আজকে নাই, অতএব ওটা দরকার নেই। পরবর্তীতে কি আছে? আমাদের সমন্বয়গুলো হয়ে গেছে। এরপরে আছে ঋণ। ঋণ আছে, দেয়া আছে 40,০০০ টাকা, আছে 5%। 40,০০০ টাকা দেয়া আছে 5%। 40,০০০ টাকার 5% কত হয়? 40,০০০ টাকার 5% হয় 4 20, অর্থাৎ 2,০০০ টাকা। 40,০০০ টাকার 1 বছরের সুদ 5%, 2,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে রিয়াবিলে দেয়া ছিল ঋণের সুদ 500 টাকা, তাহলে আমাদের মোট টোটাল টাকা হয় 2,০০০ টাকা, কিন্তু দেয়া আছে 500 টাকা। তাহলে বকেয়া আছে কত আমাদের? 1,500 টাকা। 1,500 টাকা আমরা কি করব? যোগ করব। ঋণের সাথে চলতি দায়তে বসবে এবং আমাদের এই অন্যান্য ব্যয়তে ঋণের সাথে যোগ হবে। যোগ বকেয়া ঋণের সুদ, যোগ বকেয়া ঋণের সুদ 1,500 টাকা। তাহলে হলো কত? 2,০০০ টাকা। 2,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের সবগুলো আইটেম বসানো হয়ে গেল, সমন্বয়গুলো বসানো হয়ে গেল।
একবার আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমরা আমাদের নিট মুনাফাটা বাই করতে পারবো। প্রথমে আছে কি, মোট মুনাফা দেয়া আছে 2,50,000 টাকা, পরিচালন ব্যয় আছে 1,500 টাকা, আমরা ক্যালকুলেটর সহযোগিতা নিই। প্রিয় শিক্ষার্থী, 15 5 আর 3 8 8 5 13 13 3 হাতে 1 5 আর 1 6 6 আর 4 10 আর 1 11 আর 1 12 12 2 হাতে 1 1 আর 1 2 2 আর 2 4, তাহলে আমাদের পরিচালন ব্যয় হলো 42,300 টাকা, বাদ যাবে আমাদের 2,50,000 টাকা থেকে। তাহলে কি হবে, 7 আর 3 10 সাথে 1 এর 3 3 তারপর 10 7 আর 3 10 সাথে 1 4 1 5 5 আর 3 0 সাথে কিছু না 2 করতে 2, তাহলে এটা আমাদের পরিচালন ব্যয় পেয়ে গেলাম আমরা। এটা যেটা বাইরে হলো সেটা হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। এবার আমাদের অন্যান্য আয়তে আছে একটা 2,000 টাকা, তাহলে 2,000 টাকা আয়গুলো আমরা যোগ করব, তাহলে 2 লাখ 7 আর 1 9,700 টাকা। তারপরে আছে আমাদের 2,000 টাকা, অন্যান্য ব্যয়তে আছে 2,000 টাকা, 2,000 টাকা আমাদের মাইনাস হবে, তাহলে 2,09,700 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে কত থাকবে, 2,07,700 টাকা, 2,07,700 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের নিট মুনাফাটা পেয়ে গেলাম, নিচে লিখবো আমাদের নিট মুনাফা, নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজ আগের দিন শিখলাম মোট মুনাফা থেকে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা, মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বাদ দিলে হবে পরিচালন মুনাফা, অন্যান্য আয় সমূহ যোগ অন্যান্য ব্যয় সমূহ বাদ দিলে আমাদের হবে নিট মুনাফা। তাহলে আমরা পরিচালন ব্যয়তে আসে সকল পরোক্ষ খরচ সমূহ, যেমন বেতন, রপ্তানি শুল্ক, বিদ্যুৎ বিল, অনাদায়ী পাওনা, বিজ্ঞাপন, এই সকল খরচগুলো আমাদের আসে পরিচালন ব্যয়তে। তাহলে আমরা আজ শিখলাম কিভাবে নিট মুনাফা ব্যয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে শিখবো আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয়, তার সবটা আজকে আমরা শেখাই দিয়ে যাব। আর্থিক অবস্থার বিবরণী করতে হলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হলে প্রথমে আমরা আমাদের নামটা লিখব, তারপর লিখব এখানে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এবং 2015 সালের 31 ডিসেম্বর তারিখে, এই সমস্ত বছরের জন্য তখন আর হবে না, এখানে লিখব তারিখে। প্রথমে আসবে আমাদের স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ আসবাবপত্র, দালানকোঠা, ভূমি, যন্ত্রপাতি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কলকারখানা, এইগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। তারপরে আসবে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ,
দীর্ঘমেয়াদী সম্পদগুলোর ভিতরে একটা সঞ্চয়পত্র লেখা থাকতে পারে, বিনিয়োগ লেখা থাকতে পারে। এই দীর্ঘমেয়াদী সম্পদ এই একটাই, বিনিয়োগ অথবা সঞ্চয়পত্র। তারপরে আসবে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ, চলতি সম্পদে কোনগুলো আসে? চলতি সম্পদে আসে হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপন, অগ্রিম সকল ব্যয়সমূহ এবং বকেয়া সকল আয়সমূহ। তারপরে আসে আমাদের অধিক সম্পদ, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন যদি থাকে তাহলে সেটা এখানে বসে অধিক সম্পদ। অধিক সম্পদ। এবার আমাদের আসবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বে আসে কোনগুলো? মূলধন থেকে আমাদের উত্তোলনটা বাদ হয়, মূলধনের সুদ যোগ হয়, উত্তোলনের সুদ বিয়োগ হয় এবং নিট লাভ আসলে সেগুলা যোগ হয়, নিট ক্ষতি হলে বিয়োগ হয়। তারপরে আসবে আমাদের দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ও একটা আসবে, সেটা হচ্ছে ঋণ। তারপরে আসবে আমাদের চলতি দায়, অর্থাৎ প্রদেয় বিল, পাওনাদার, প্রদেয় হিসাব, বকেয়া ব্যয়সমূহ এবং অগ্রিম আয়সমূহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার আসবো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য। তো সবাইকে আজকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।